প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। সেট ও ফাংশনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি একটি কথা বলে নিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা ঘন্টার আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, কারণ আমি এই ধরনের ভিডিও টিউটোরিয়াল নিয়মিতই আপলোড করছি। আর আমি আপলোড দেওয়া মাত্র যাতে তুমি নোটিফিকেশান পেয়ে যাও, সেজন্য তুমি অবশ্যই নোটিফিকেশান বাটনটিতে ক্লিক করে অন করে রাখবে। তো চলো আজকে শুরু করি সেট ও ফাংশনের প্রাথমিক আলোচনাগুলো। অর্থাৎ আজকে আমরা এই অধ্যায়ের বেসিক বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো সেট সম্পর্কে তোমরা অষ্টম শ্রেণীতে ইতিমধ্যে অনেকখানি শিখে আসছো এবং ওই বেসিকের উপর ভিত্তি করে আমরা আজকে এখানে ডিটেলস আলোচনা করব এবং আস্তে আস্তে এখানে তার থেকে একটু জটিলতর সমস্যাগুলো সমাধান করব। তো বেসিকটা ওই রকমই থাকবে আর কি। তো আমরা যেহেতু এটা আমার একটি ধারাবাহিক ক্লাস, সেহেতু আমি বেসিক জিনিসগুলো প্রথমে ডিসকাস করে নিব তোমাদের সাথে, তারপরে আমি তোমাদেরকে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেব। তো সেট কি? সেট হচ্ছে বাস্তব জগতের বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ। তো এটা কীরকম? এটা হচ্ছে বাস্তবে যে কোনো একটা বিষয়াদির বা ঘটনার অস্তিত্ব থাকতে হবে বাস্তবে, অথবা আমাদের চিন্তা করব আমরা যখন কোনো একটা বিষয়কে নিয়ে, তখন অবশ্যই সেটা বাস্তবমুখী হতে হবে এবং বাস্তবে তার একটা অস্তিত্ব থাকতে হবে। আমরা হাত দিয়ে টাচ করেও সেই জিনিসগুলোকে দেখতে পারি, অথবা দেখা যাচ্ছে যে আমাদের চিন্তা জগতের আমরা যেইগুলোকে নিয়ে বাস্তবে চিন্তা করতে পারি, যেমন সংখ্যায় হিসাব নিকাশ, সংখ্যা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজকর্মগুলো যখন সারি, তখন কিন্তু আমরা টাচ করে সেইগুলোকে অনুভব করতে পারি না বা ফিল করতে পারি না, কিন্তু আমরা সেইগুলোকে নিয়ে আমরা আমাদের ব্যবহারিক কাজকর্মগুলো সেরে ফেলতে পারি। তাহলে ওই ধরনের বস্তুর বা ওই ধরনের সংখ্যার, ওই ধরনের বিষয়াদির বাস্তব ভিত্তিক সমাবেশ বা সংগ্রহটাকে আমরা বলবো সেট। যেমন হতে পারে, যেমন তোমাদের স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে যখন আমরা একটা গ্রুপ তৈরি করি বা একটা ক্লাসরুম আমরা তোমাদের জন্য নির্ধারণ করি, তখন তাহলে কি তোমাদের একটা সেট, সেটা আবার দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের জন্য একটা ক্লাসরুম বরাদ্দ আছে। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু কখনোই দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসে তাদের সাথে বসতে পারবে না বা থাকবে না, আবার দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে থাকবে না। তাহলে এই যে আলাদা আলাদা করে একটা সুনির্ধারিতভাবে আমরা সংগ্রহ করছি, একটা সুনির্ধারিতভাবে আমরা যখন পৃথক করে রাখছি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে, নির্দিষ্ট গুণাগুণের ভিত্তিতে কোনো বিষয়াদিকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো সংখ্যাকে, তখন সেই সংগ্রহটাকে আমরা বলবো সেট। স্কুলে অনেক শিক্ষার্থী আছে, সেখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে, নবম শ্রেণী, দশম শ্রেণী। যখন আমরা অ্যাসেম্বলিতে দাঁড়াই তখন কিন্তু সব শিক্ষার্থীগুলো কি হয়, এক জায়গায় থাকে। কিন্তু যখন আমরা ক্লাসরুমে ঢুকি তখন কি করি, আমরা কিন্তু প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা করে আমরা ভাগ করে নিয়ে গিয়ে আমরা সেপারেট করে নিয়ে একটা করে রুম তাদের জন্য বরাদ্দ দিই এবং সেখানে আমরা ধাপে ধাপে আমরা কিন্তু প্রত্যেকটা শ্রেণীকক্ষগুলো সাজিয়ে নিই। তাহলে এই যে একটা শ্রেণীকক্ষে যখন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের কিছু স্টুডেন্ট থাকছে, তাহলে ওই স্টুডেন্টগুলোকে আমরা বলবো, অর্থাৎ ওই যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের, নির্দিষ্ট বয়সের, নির্দিষ্ট শ্রেণীর একটা শিক্ষার্থী যখন একটা জায়গায় থাকছে, তাহলে ওই শ্রেণীর শিক্ষার্থীগুলোকে আমরা বলবো একটা সেট। আবার আমরা বাস্তবে যখন ব্যবহার করি, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ব্যবহার্য জিনিস, ডিনার সেট, এইগুলো আমরা বিভিন্ন আমরা সেট সংক্রান্ত কিন্তু বিষয় দিই, আগে থেকে আমরা কিছু না কিছু বিষয়ে পরিচিত। তারপরে হতে পারে আমরা যখন সংখ্যা নিয়ে কাজ করবো আর কি, সংখ্যার সেট হতে পারে, যেমন স্বাভাবিক সংখ্যাগুলোর একটা সেট হতে পারে। আমরা গত চ্যাপ্টারের আলোচনায় বলেছিলাম কতগুলো সেট, নির্দিষ্ট সেট সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। যেমন স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দিয়ে প্রকাশ করছিলাম, স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড় 1, সকল পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 আপ টু অসংখ্য সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে আমরা বলছি যে এই সংখ্যাগুলোর একটা সংগ্রহটাকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যার সেট। আরও কিছু আমরা সুনির্ধারিত বৈশিষ্ট্য আমরা আরোপ করব। যেমন আমাদের হতে পারে যে 1-এর চাইতে এর চেয়ে বড় এবং 10 অপেক্ষা
অপেক্ষা ছোট ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। যদি আমরা এটা বলি যে 1 অপেক্ষা বড়, 1-এর চেয়ে বড় এবং 10 অপেক্ষা ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে কিন্তু স্বাভাবিক সংখ্যা আমাদের অনেক আছে। তাহলে এর মধ্যে থেকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদেরকে সংখ্যাগুলোকে সংগ্রহ করতে হবে। তাহলে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের কি 1-এর চাইতে বড়, তাহলে কি 1-এর চাইতে বড় বিজোড় সংখ্যা আছে 3, তাহলে 3, তারপরে হচ্ছে কি 5, তারপরে 7, তারপরে 9, তারপর কি বলছে আমরা শর্তটা দিয়েছি কি 10 অপেক্ষা ছোট। তাহলে এর মধ্যে আমরা এই যখন আমরা সুনির্ধারিত বৈশিষ্ট্য আরোপ করছি তখন সেই সংগ্রহটা আমাদের দাঁড়াচ্ছে এতটুকু। তো কি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন আমরা একটা সংগ্রহ করলাম, এইটাই হচ্ছে একটা সেট। তো সেট প্রকাশ আমরা কিভাবে করব? সেট প্রকাশ করব আমরা একটা সেটকে যখন প্রকাশ করব তখন আমরা অবশ্যই সেটটার আমরা নাম দেব ইংরেজি অক্ষর এবং বড় হাতের অক্ষরে। হ্যাঁ, যেমন এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা ইংরেজি বড় হাতের অক্ষর আমরা প্রকাশ করব এন দ্বারা। এনটা কি কোথা থেকে আসছে? ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার থেকে আমরা স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমরা বলছি এন। তো আমরা যখন একটা সেটকে, যেমন এই ন্যাচারাল নাম্বারের উপর আমরা একটা বৈশিষ্ট্য ভিত্তিতে আমরা এতটুকু সংগ্রহ করেছি, সেই সেটটাকে আমরা এ নামকরণ করতে পারি। এ একটা সেটের এলিমেন্টগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দ্বারা আবৃত করে দেব। তো আমরা সেটের এলিমেন্টগুলোকে অর্থাৎ সেটের সদস্যগুলোকে, একটা সেটের উপাদানগুলোকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী বা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা সেটাকে ঢেকে দেব। তো সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে, তালিকা পদ্ধতি বা এটাকে বলা হচ্ছে রোস্টার মেথড বা আরেকটি হচ্ছে এটাকে বলে টেবুলার মেথড। তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, আর একটা হলো সেট বিল্ডার মেথড। এটাকে আবার রুল মেথডও বলা হয়, অর্থাৎ একটা শর্ত আরোপ করা হয়, সেই শর্তের উপর ভিত্তি করে আমরা এই সেটটাকে প্রকাশ করি। আমরা দুইটা পদ্ধতি এবার দেখব কিভাবে এই পদ্ধতিতে আমরা সেটকে প্রকাশ করি। যেমন তালিকা পদ্ধতিতে মানে এক্স্যাক্টলি সেটের উপাদানগুলো কি হবে সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব, মানে সুনির্ধারিতভাবে আমরা সেই কয়টা উপাদানকে লিখে দেব, নির্দিষ্ট করে দেব। হ্যাঁ, যেমন এ একটা সেট যার উপাদান হলো 1, 3, 5, 7, 9, বা আমরা লিখতে পারি 3, 7, 5, 9, অর্থাৎ এটা 1-এর চাইতে বড় এবং 10-এর চাইতে ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এই যখন 1-এর চাইতে বড়, 10-এর চাইতে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা কয়টি আছে আমাদের আছে হচ্ছে এই কয়টি 3, 5, 7, 9। তো আমরা যখন এগুলোকে একবারে প্রত্যেকটা উপাদানকে আমরা যখন এইরকমভাবে সাজিয়ে লিখব তখন এই পদ্ধতিটাকে বলা হচ্ছে, এই পদ্ধতিতে প্রকাশটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। তো এইটাকে যখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তখন আমরা কিভাবে লিখতে পারি দেখো, তখন আমরা এটাকে লিখব, ধরে নিলাম এই উপাদানগুলোর একটা সাধারণ আমি নাম দিয়ে দিলাম এক্স, অর্থাৎ এক্স হতে পারে 3, এক্স হতে পারে 5, এক্স হতে পারে 7, এক্স হতে পারে 9। আমি বলছি না যে এক্স সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যার মধ্য থেকে আমি কয়েকটা এলিমেন্টকে নিয়েছি যেই এক্সটা ধারণ করে 3, 5, 7 এবং 9কে, শুধুমাত্র এই কয়টা ভ্যালুর ধারণ করতে পারে। তাহলে এদের একটা সাধারণ নাম হলো এক্স। তাহলে আমরা এইটাকে প্রকাশ করব কি করে? এটাকে প্রকাশ করব এক্সগুলো কার মধ্যে থেকে নেওয়া? এক্সগুলো নেওয়া হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া, যেন এক্স কি? এক্স বিজোড় সংখ্যা, বিজোড় এবং এক্স বিজোড় এবং কত থেকে কতর মধ্যে? 1 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 10, অর্থাৎ এক্সের মানটা 1-এর চাইতে বড়। এভাবে তোমরা সীমা দিয়ে লিখতে জানো নিশ্চয়। এখানে দুইটা অসমতা, একটা দেখো 1 ইজ লেস দেন এক্স, আবার একটা কি আছে এক্স ইজ লেস দেন 10। তার মানে কি 1 এক্সের চাইতে ছোট, মানে উল্টাভাবে আমরা বলতে পারি এটাকে যদি আমরা এপারে আনি তাহলে কি অসমতাটা চেঞ্জ হয়ে যায়, গ্রেটার দেন হয়ে যায়। তাহলে এক্স ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ এক্সের মানটা 1-এর চাইতে বড় এবং এক্সের মানটা 10-এর চাইতে ছোট। তো এই সীমার মধ্যে আমাদের
এই সংখ্যাগুলো আছে। তাহলে আমরা বলে দিচ্ছি না যে এখানে এক্স এর মানগুলো আসলে কয়টা বা কোনগুলো এক্স্যাক্টলি, সেগুলো বলে দিচ্ছি, আমরা একটা প্রকাশ করে দিচ্ছি, আমরা একটা শর্ত দিয়ে দিচ্ছি যে ওই শর্তের মধ্যে এই মানগুলো থাকবে, যেখানে এক্স এর মানটা কি 1 এর চাইতে বড় এবং 10 অপেক্ষা ছোট সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে ওইগুলোই পরে আমরা এক্স্যাক্টলি ওই মানগুলোকে এখানে লিখছি না, কিন্তু ওই মানগুলোকে আমরা এখানে প্রকাশ করছি। এইটাকে বলা হচ্ছে সেটের গঠন পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম যে সেটটাকে আমরা প্রকাশ করতে পারি দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। এবার আমরা দেখব যে সসীম সেটটা কাকে বলতো। আমরা এই দুটো শিখেছি, এবার আমরা সসীম সেট কোনটাকে আমরা সসীম সেট বলবো। সসীম মানে কি? সসীম মানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ যে সেটের এলিমেন্টগুলো নির্দিষ্ট, অসীম নয়, অর্থাৎ অসংখ্য নয়, গুণে শেষ করা যাবে না এরকম না, যে সেটের উপাদান সংখ্যা একটা নির্দিষ্ট, সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট সংখ্যক, সেই সেটকে আমরা বলবো সসীম সেট। যেমন আমরা এর আগে যেই সেটটা লিখলাম যে হচ্ছে এ একটা সেট যেখানে আমরা লিখছিলাম 3, 5, 7, 9, অর্থাৎ মানে এর উপাদানগুলো নির্দিষ্ট সংখ্যক। কয়টি উপাদান আমাদের? 1, 2, 3, 4টি উপাদান সসীম, যার নির্দিষ্ট সংখ্যক। তাহলে এই ধরনের সেটকে আমরা বলবো সসীম সেট। আর অসীম সেট কোনগুলো? সকল স্বাভাবিক বিজোড় সকল স্বাভাবিক সংখ্যার সেট, এটা একটা হচ্ছে অসীম সেট। তাহলে তো এটা আমরা গুণে শেষ করতে পারবো না, হাজার হাজার কোটি কোটি সংখ্যা আমরা লিখতে পারবো এভাবে, 1 থেকে শুরু করে 1, আমরা যদি বিজোড় সংখ্যায় লিখি 1, 3, 5, 7, 9 আপ টু এরকম চলে গেছে, আরও অনেক আছে। তারপরে কত আসবে? 11, 13, এরকম অনেক আছে, অনেক। যখন এরকম ডট ডট থাকবে, অসংখ্য থাকবে, তখন অর্থাৎ সুনির্ধারিত নয়, নির্দিষ্ট সংখ্যক নয় সেটের এলিমেন্টগুলা, তখন আমরা বলবো সেই সেটটাকে বলবো আমরা অসীম সেট। এবার আমরা জানবো ফাঁকা সেট কাকে বলে। ফাঁকা সেট মানে হচ্ছে একটা সেটের এলিমেন্ট যখন কিছুই থাকে না, অর্থাৎ এলিমেন্ট, ফাঁকা সেট মানে তার এলিমেন্ট, কিছু এলিমেন্ট নাই। আবার মনে করো না যেন এলিমেন্ট 0 আছে, আসলে তা না। একটা ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যার মাঝে কোনো উপাদান থাকে না, অর্থাৎ ফাঁকা সেটের কোনো উপাদান নেই। এইটা অথবা গ্রিক বর্ণ এরকম ফাই দিয়ে প্রকাশ করি আমরা, অরি বা ফাই। তো আমরা এইভাবে একটা ফাঁকা সেটকে প্রকাশ করি যখন কোনো উপাদান থাকে না একটা সেটের, তখন সেই সেটকে আমরা বলবো ফাঁকা সেট। তাহলে এটা মনে হতে পারে, তাহলে এই সেটের ধারণাটা করা কি কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, আছে। আমরা যখন দুইটা সেটের কমন করব, এগুলো তোমরা এইটা শিখে আসছো, দুইটা সেটের কমন যখন ইন্টারসেকশন করব, তখন হচ্ছে দেখা গেল যখন কোনো কমনই আসে না, কোনো উপাদানই ওর মধ্যে পড়ে না, তখন তো আমরা সেই সেটের এলিমেন্টটাকে কিছু দিতে পারি না, তখন ওর এলিমেন্টটা কিছুই পাওয়া যায় না, মানে ফাঁকা সেট। তো আবার এর ফাঁকা কোনো এলিমেন্ট পাওয়া যায় না মানে 0 তা না, কিন্তু তো জিরো না, আসলে 0 একটা উপাদান, তো 0 না, এর মধ্যে কিছুই থাকবে না আর কি। ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই। এইবার আমরা জানবো উপসেট কি। উপসেট হলো একটি সেট যদি আর একটি সেট থেকে তৈরি হয়, তাহলে সেই সেটকে বলবো ওই সেটের উপসেট। যেমন হচ্ছে 1 এ একটি সেট যার এলিমেন্ট হলো 1, 2, 3, 5 হতে পারে, এটা একটা সেট। এবং এখান থেকে আরেকটি সেট তৈরি, বি একটি সেট যেটার এলিমেন্ট হলো 2, 5। তাহলে এ সেট থেকে এই বি সেটটা তৈরি, মানে বি সেটের সকল এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, অর্থাৎ বি সেটটা এ সেটের উপাদান নিয়ে গঠিত। তাহলে আমরা বলবো বি সেটটা হলো এ সেটের উপসেট। আমরা পড়বো এরকমভাবে, বি ইজ সাবসেট অফ। তো আমরা উপসেটকে প্রকাশ করি এরকম, এই চিহ্ন দিয়ে উপসেটকে আমরা প্রকাশ করব, অর্থাৎ আমরা পড়ব হচ্ছে বি ইজ সাবসেট অফ, বি সেটটা এ সেটের উপসেট, আমরা পড়ব বি ইজ এ সাবসেট অফ এ, বি হচ্ছে এর উপসেট। তো উপসেট, এখন আসি প্রকৃত উপসেট। দেখো, এ থেকে আমরা আর একটা সেট সি বানাতে পারি, যেখানে যার এলিমেন্টও হতে পারে 1, 2, 3, 5। এখান থেকে আমরা অনেক সেট তৈরি করতে পারি। তো যার এলিমেন্ট সি একটা সেট তৈরি করলাম, যার এলিমেন্ট হলো 1, 2, 3, 5, অর্থাৎ এর এলিমেন্ট যা, সি এর এলিমেন্টও তাই। তাহলে তো আমরা বলতে পারি যে সি সেটটা এ সেট থেকেই নেওয়া, অর্থাৎ সি সেটটা এ সেট থেকে তৈরি করা। তাহলে সি এর সকল উপাদান যেহেতু এর মধ্যে আছে, তাহলে সি সেটটাও হচ্ছে উপসেটকার এ সেটের উপসেট। তো
সি সেটটা এ সেটের উপসেট এবং একই সাথে কিন্তু এই সেটটা এর সমান। যখন সমান হয় তখন কিন্তু সেই উপসেটগুলোটাকে আমরা প্রকৃত উপসেট বলবো না। তাহলে এই উপসেটটা বাদ দিয়ে, এই সমানটা বাদ দিয়ে, যেমন 1 2 এটাও একটা উপসেট, তারপরে 2 3 এটাও একটা উপসেট, এগুলো আর কি। তো তখন আমরা বলবো কি, যেমন ধরো এটা মনে করো ডি একটা, তারপরে হচ্ছে এটা পি একটা, তাহলে আমরা বলবো ডি ইজ এ সাবসেট অফ, প্রপার সাবসেট অফ এ। তখন আমরা এই চিহ্ন ব্যবহার করব। এইটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, আর এইটা হলো শুধু উপসেট। তাহলে যখন আমরা প্রকৃত উপসেট প্রকাশ করব, অর্থাৎ যখন এলিমেন্টটা সমান হবে না, তখন সেই উপসেটগুলোকে আমরা বলবো প্রকৃত উপসেট। আর যখন সমান হবে সেগুলোকে আমরা বলবো এমনিতেই উপসেট। আর যখন প্রকৃত উপসেট, তখন সেটা কখনোই, যে সেটটা তৈরি হবে উপসেটটা, সেটা কখনোই তার প্যারেন্ট সেটের এলিমেন্টের সমান হবে না। এই শর্তটা বাদ দিয়ে যত উপসেট সেগুলোকে আমরা বলবো প্রকৃত উপসেট, এবং প্রকৃত উপসেটকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব। এইবার আসি সেটের সমতা। তো দুইটা সেট কখন সমান হবে কেবলই আমি দেখালাম। যেমন 1 3 5 একটা সেট এ সেট, আর একটা সেট ডি একটা সেট, যারও এলিমেন্ট 1 3 5। তো এই দুইটা সেটের এলিমেন্টগুলো সমান এবং একটা অপরটার উপসেট। আমরা বলতে পারি এ সেটটা এ ইজ সাবসেট অফ ডি, অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো ডি এর মধ্যে আছে, তার মানে এ সেটটা ডি থেকে তৈরি। আবার উল্টাভাবে বলতে পারি ডি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ এও ডি এর উপসেট এবং ডিটাও হচ্ছে এর উপসেট। যখন এই কন্ডিশন হবে তখন আমরা সেট দ্বয়কে আমরা সমান বলবো। এ ইকুয়াল ডি, অর্থাৎ এ আর ডি সমান, অর্থাৎ প্রত্যেকটার এলিমেন্টগুলো সমান এবং একটা অপরটার উপসেট। তখন আমরা এই সেট দুটাকে বলবো সেট দুটা সমান, অন্যথায় সেট দুটা সমান হবে না। এবার আমরা পড়ব সেটের অন্তর সম্পর্কে। তো সেটের অন্তরটা কি, একটা সেট থেকে আরেকটা সেটের এলিমেন্ট যখন আমরা বাদ দেওয়ার পর যেটা পাবো সেইটাকে বলা হচ্ছে সেটের অন্তর বা বিয়োগফল। তো যেমন 1 2 3 4 5 একটা সেট, এ একটা সেট, আবার বি একটা সেট যার এলিমেন্ট হলো 2 4। তো এখন এ মাইনাস বি বা এ বাদ বি, দুইটা সেটের অন্তর এ বাদ বি মানে হলো একটা সেটের এলিমেন্টটা আমরা কত নিয়েছি, এ সেটের এলিমেন্ট 1 2 3 4 5 মাইনাস বি সেটের এলিমেন্ট 2 4। তো তাহলে এইটার এলিমেন্টগুলো এইটা থেকে বাদ যাবে, এইটার এলিমেন্ট টোটাল এলিমেন্টটাই বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে এই সেট দ্বয়ের অন্তর। তাহলে কি হলো, এইটা 2 4 বাদ দিলে আমরা পাচ্ছি 1 3 5। তাহলে এই এলিমেন্ট বাদ দেওয়ার পর যে এলিমেন্টগুলো পাচ্ছি সেইটা নিয়ে গঠিত হচ্ছে এ মাইনাস বি বা এ থেকে বি সেটের অন্তর বিয়োগফল। আবার এরকম হতে পারে এ মাইনাস, ধরে নিলাম সি একটা সেট যার এলিমেন্ট 2 4 6। তাহলে এ মাইনাস সি মানে এর এলিমেন্টগুলো থেকে 1 2 3 4 5 থেকে আমরা বাদ দিব কত, সি এর এলিমেন্ট 2 4 6। এখন 2 4 তো এর মধ্যে আছে কিন্তু 6 নাই, কিন্তু 6টাকেও আমরা বাদ দেব এইটাকে, অর্থাৎ যে সেটটা আমরা বাদ দিচ্ছি সেই সেটের কোনো এলিমেন্টই অন্তর সেটের মধ্যে থাকবে না। তাহলে বাদ দিলে কি থাকছে, 1 3 5, এটা হচ্ছে এ মাইনাস সি সেট। এবার আসি সার্বিক সেটে। তো যখন সেট নিয়ে আমরা আলোচনা করব, যখন সেট সংক্রান্ত বিষয় নিয়ে পড়ব, তখন একটা সুনির্ধারিত সংগ্রহ, একটা চিন্তা জগতের বা বাস্তব জগতের কিছু যখন আমরা সংখ্যা বা অন্য কিছু সংগ্রহ করব, তখন সেই সংগ্রহের মধ্যে আমাদের আরও কিছু সংগ্রহ ছোট ছোট এলাকায় আমরা ভাগ করব, বা আরও কিছু একসাথে অনেকগুলো নিয়ে আমরা চিন্তা করব। যেমন ধরো স্কুলে যখন আমরা অ্যাসেম্বলিতে দাঁড়াই তখন কি হচ্ছে, সকল শিক্ষার্থীরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল শিক্ষার্থীরা কিন্তু আমরা অ্যাসেম্বলি করি। কিন্তু যখন আমাদের ক্লাসরুমে ঢুকতে হয় তখন কিন্তু সেখান থেকে প্রত্যেকটা কক্ষে শ্রেণী ওয়ারি শিক্ষার্থীগুলো চলে যায়। তাহলে এই যে যখন মাঠের মধ্যে আমরা ছিলাম তখন এই সকল শিক্ষার্থীকে নিয়ে একটি সেট, ওই স্কুলের সকল শিক্ষার্থী দেখে আমরা একটা সার্বিক সেট বলছি। যেই সেট থেকে আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী সেট, দশম শ্রেণীর শিক্ষার্থী সেট, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেট, এভাবে আমরা ভাগ করে নেব। তাহলে একটি সেটের আলোচনায় যে সেট থেকে অন্য সেটগুলো তৈরি, যেমন আমি লিখছি একটি সেট
এটাকে সার্বিক সেটকে ইউনিভার্সাল সেট বা ইউ দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ইউ, বড় হাতের ইউ। তো মনে করো 1 2 3 4 5 6 ইউনিভার্সাল সেট। আমরা এতগুলো নাম্বার নিয়ে কাজ করছি। এখান থেকে আরও কয়েকটি সেট আমরা এখানে ধরে নিলাম। এ একটি সেট 1 3 5 যেখানে বিজোড় সংখ্যাগুলো থাকছে, এবং বি একটি সেট যেখানে জোড় সংখ্যাগুলো থাকছে 2 4 6। তাহলে এইটা থেকেই এই দুইটা সেট আমরা নিয়েছি, যেখানে আমরা এই রেঞ্জের মধ্যে অর্থাৎ এই এলিমেন্টগুলো নিয়ে আমরা এখন সেটের অন্যান্য বিষয়াদি এখানে আমরা করব। অর্থাৎ এই দুই সেটের ইউনিয়ন সেট করব, পূরক সেট করব, সংযোগ সেট করব, আরও বিষয়াদি। তোমরা এগুলো অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। তাহলে আরও বিষয়াদি যখন পড়বো তখন এই দুই সেটের প্যারেন্ট সেটটাকে, প্যারেন্ট সেট মানে যে সেট থেকে এই দুই সেট তৈরি, সেই প্যারেন্ট সেটটাকে আমরা বলছি সার্বিক সেট। মানে সার্বিক সেট থেকে বাকি সেটগুলো সবগুলোই কিন্তু ওই সেট থেকে তৈরি গঠিত। তাহলে একটা সেট সংক্রান্ত বিষয়াদি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন একটা থাকবে আমাদের প্যারেন্ট সেট, আর বাকিগুলো থাকবে সেখান থেকে চাইল্ড সেট বা সেইগুলো সেট ওই সেটের অধীনে থাকবে, সেই প্যারেন্ট সেটটাকে আমরা বলছি সার্বিক সেট। এবার আমরা পড়ব পূরক সেট নিয়ে। তো আমরা ইউনিভার্সাল সেট একটা নিয়েছিলাম 1 2 3 4 5 6, এটা একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তো এই সেটের অধীনে একটি সেট এ ইকুয়াল 1 2 3 1 3 5 ধরে নিলাম, 1 3 5 অর্থাৎ বিজোড় সংখ্যার সেট। তো এর পূরক সেটটা সেই সেট যে সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তার সাবেক সেটের মধ্যে থাকবে না, অর্থাৎ তার ইউনিভার্সাল সেট থেকে তার এলিমেন্টগুলো বাদ দিলে যে সেট থাকবে সেটাকে বলা হচ্ছে পূরক সেট। যেমন এর পূরক সেটটাকে আমরা কি লিখবো, এভাবে প্রকাশ করি, কমপ্লিমেন্ট অফ এ, অর্থাৎ এটাকে পড়া হয় কমপ্লিমেন্ট অফ এ বা এর পূরক সেট, বা এটাকে আমরা প্রকাশ করি এ ড্যাশ এরকম দিয়ে। তো কমপ্লিমেন্ট সেটটা কি, সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ। তাহলে আমরা সেটের বিয়োগটা শিখেছি, এটাকে আমরা প্রকাশ করি এ ড্যাশ বা কমপ্লিমেন্ট অফ এস, এর মাথার উপর এরকম সি দিয়ে লেখা হয়। তাহলে এই সেটটা আমরা লিখলে কি পাবো, এই এলিমেন্টগুলো 1 2 3 4 5 6, সেখান থেকে এর এলিমেন্টগুলো বাদ, তার মানে কত হয় 1 3 5 বাদ দিলে পরে আমরা পাচ্ছি 2 4 6। এই যে এলিমেন্টগুলো আমরা পেলাম সেই এলিমেন্টগুলো নিয়ে যে গঠিত সেট, সেই সেটটাকে, অর্থাৎ কোন সেটটাকে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিলাম, এ সেটকে যদি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিই বা সার্বিক সেট থেকে বাদ দিই, বাদ দেওয়ার পর যে সেটগুলো থাকে, এলিমেন্ট নিয়ে যেই সেটটা থাকে, সেই সেটকে বলা হচ্ছে ওই সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তাহলে দাঁড়ালো কি, কমপ্লিমেন্ট সেটে যে উপাদানগুলো থাকে তার সাবেক সেটে সেই উপাদানগুলো থাকে না, অর্থাৎ সাবেক সেটের যেই উপাদানগুলো তার কমপ্লিমেন্ট সেটে সেই উপাদানগুলো থাকে না, কারণ ওগুলো সার্বিক সেট থেকে বাদ দেওয়ার পর যেগুলো থাকে সেইগুলো নিয়ে গঠিত হয় একটি হচ্ছে কমপ্লিমেন্ট সেট। এবার আমরা পড়ব সংযোগ সেট, দুইটা সেটের সংযোগ। যেমন এ একটা সেট, আমরা ইউনিভার্সাল সেটটাকে লিখে রাখি 1 2 3 4 5 6, আমরা এই রেঞ্জটাকে আমরা বলছি একটা ইউনিভার্সাল সেট। এই রেঞ্জের মধ্যে আমরা কিছু সেট আমরা তৈরি করব। যেমন এ একটা সেট 1 3 5, বি একটি সেট 2 4 2 5, আমরা লিখলাম 2 5। তো এ ইউনিয়ন বিটা কি, দুইটা সেটের সংযোগ, অর্থাৎ এটাকে লেখা হয় এ ইউনিয়ন বি, সংযোগ সেট বা ইউনিয়ন সেট এভাবে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি মানে এ সেটের এলিমেন্ট 1 3 5 আমরা ইউনিয়ন দেব, তারপরে বি সেটের এলিমেন্ট 2 5। তো ইউনিয়ন মানে কমন এবং আনকমন, মানে এই দুটার মধ্যে সংযোগটা করলে আমরা কি কি এলিমেন্ট পাবো, দুইটা এলিমেন্ট, এই দুইটা সেটের এলিমেন্টগুলোকে সংযোগ করব, মানে প্রত্যেকটা উপাদান আমরা লিখবো একবার, হ্যাঁ প্রত্যেকটা উপাদান একবার লিখবো। যদি আসলে এইখানে যদি মনে করো 3 থাকতো 2 3 5, তো আমাদের সুবিধা হতো 2 3 5, তাহলে কি লিখবো, কমন এবং আনকমনটা শুধুমাত্র। তাহলে 1 3 এটার তারপরে কি লিখবো, সাজিয়ে লিখবো মানের ক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে লিখবো কত 2, তারপরে হচ্ছে 3 দুটার মধ্যে আছে তাহলে একবার লিখবো, আর হচ্ছে 5 আছে দুইটার মধ্যেই একবার লিখবো। তাহলে আমাদের সেটটা হচ্ছে এরকম, এই দুটার মধ্যে ইউনিয়ন সেট হলো 1 2 3 5। তো ইন্টারসেকশন সেট বা সেটটা কি, এই দুটার মধ্যে যেটা কমন আর কি, সেইটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন সেট। যেমন এটাকে প্রকাশ করা হয় এই ইন্টারসেকশন বি, এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়
এ ইন্টারসেকশন বি, তাহলে কি হয়, এ সেটের এলিমেন্ট 1 3 5 আর বি সেটের এলিমেন্ট 2 3 5, তাহলে এই দুটার মধ্যে কমন যাচ্ছে কি, এই দুটার মধ্যে কমন যাচ্ছে 3 5, তাহলে এই আমাদের ইন্টারসেকশন সেট। এখন আমরা নিঃছেদ সেটটা সম্পর্কে জানবো। নিঃছেদ সেট মানে দুইটা সেটের মধ্যে কোনো কমন থাকবে না। যেমন ধরে নিলাম এখানে ডি একটি সেট যার উপাদান হচ্ছে 2 6, তাহলে এই দুটা সেটের আমরা যখন ছেদ করব, ইন্টারসেকশন করব, তখন কি হবে, এ ইন্টারসেকশন ডি, তখন এর এলিমেন্ট 1 3 5 এবং এর এলিমেন্ট 1 3 5 এবং ইন্টারসেকশন ডি এর এলিমেন্টটা কত, 2 6। তাহলে এই দুটাকে যখন আমরা ইন্টারসেকশন ছেদ করব, কমন করব, তাহলে কি হচ্ছে, এর মধ্যে কোনো কমন যায় না, অর্থাৎ এর এলিমেন্ট কিছু নাই, ফাঁকা সেট, যেটার কথা আমি আগে বলছিলাম, যে সেটের কোনো এলিমেন্ট থাকে না, শূন্য না, এলিমেন্ট থাকে না, সেই সেটটাকে বলা হয় ফাঁকা সেট। তো ফাঁকা সেট কোনো, এই দুটার মধ্যে কোনো কমন অংশ নাই, মানে সেট যায় না, নিঃছেদ, পরস্পর স্বতন্ত্র সেট। এই দুটা পরস্পর স্বতন্ত্র সেট মানে কোনোটার সাথে কোনোটার উপাদানের কোনো কমন নাই, মিল নাই, তাহলে কি হচ্ছে, এই সেটটাকে বলা হচ্ছে, এই দুই সেটটার বলা হচ্ছে পরস্পরের নিঃছেদ সেট। এইবার আসি আমরা কার্তেশীয় গুণজ সেট। তো এটা দিয়ে আমরা কার্তেশীয় গুণজ সেটটা বুঝে ফেলবো। যেমন হচ্ছে কার্তেশীয় গুণজ সেটটাকে আমি দুইটা সেটের মধ্যে ক্রস সেট। তো ক্রস সেটটা কিভাবে রাখা হয়, এ ক্রস ডি দিয়ে। তো এর উপাদান কি আছে, 1 3 5 আর ক্রস ডি এর উপাদান হচ্ছে 2 6। তো এই দুইটা সেটের মধ্যে আমরা সেটের এলিমেন্টগুলোর মধ্যে আমরা কিভাবে ক্রস করব। ক্রস করার নিয়ম হচ্ছে, 1 এর সাথে আমরা এর একটা এলিমেন্টের সাথে এই দুটাকে নিব, এইভাবে নিব, 1 এর সাথে 2কে একবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব, তারপরে 1 এর সাথে 6কে লিখব একবার, হয়ে গেল 1 এর কাজ। এবারে 3 সাথে 2কে, তারপরে 3 সাথে 6কে, তারপর 5 এর সাথে 2কে, তারপর আবার 5 এর সাথে 6কে। এইগুলো এক একটা উপাদান জোড়া জোড়া করে আছে, এগুলো এক একটা উপাদান। এই উপাদানগুলোকে কার্তেশীয় গুণজ সেটের সদস্য বলা হয় এবং সদস্যগুলোর একটা নাম হচ্ছে, সেগুলোকে বলা হয় ক্রমজোড়। ক্রমজোড়টা কি, জোড়া আকারে আছে দুইটা সেটের উপাদান। যেমন হলো এই প্রথম উপাদানগুলো কোন সেট থেকে আসা, প্রথম সেট থেকে আসা, এবং দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় সেট থেকে আসা। তাহলে এই প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে এইভাবে যখন আমরা জোড়া জোড়া আকারে লিখব, তখন এই জোড়গুলোকে বলা হচ্ছে ক্রমজোড় বা পেয়ার অর্ডার। তাহলে ক্রমজোড়গুলো এক একটা সদস্য উপাদান কার্তেশীয় গুণজ সেটের। তো কার্তেশীয় গুণজ সেটের সদস্যগুলো এরকম ক্রমজোড় আকারে থাকবে। তো ক্রমজোড়গুলোকে আমরা সাধারণভাবে এরকমভাবে প্রকাশ করতে পারি, যেমন এক্স, আমরা এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, যখন এটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তখন আমরা এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্সটা কার থেকে নেওয়া, এক্সটা হচ্ছে কি, এক্সটা প্রথম উপাদান কার মধ্যে থেকে নেওয়া, প্রথম উপাদান হচ্ছে এ সেট থেকে আসা, এবং বা আমরা কোমা ব্যবহার করি, এবং ওয়াইটা কোন সেট থেকে আসা, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় সেট থেকে আসা, ডি। অর্থাৎ আমরা এক্সগুলোকে প্রথম উপাদান, অর্থাৎ এই প্রথম সেটের এলিমেন্টগুলোকে আমরা এক্স বলে দিয়েছি, এবং দ্বিতীয় সেটের এলিমেন্টগুলোকে আমরা বলে দিয়েছি ওয়াই। তাহলে এক্সগুলো আসা প্রথম সেট থেকে এবং ওয়াইগুলো আসা দ্বিতীয় সেট থেকে। তাহলে আমরা ক্রমজোড়গুলোকে প্রকাশ করতে পারবো এক্স কমা ওয়াই সাজ দ্যাট, মানে যেন এক্স ইজ ইন এ, বা এটাকে অনেক সময় বিলংস টু বলে, এক্স বিলংস টু এ। আমি ইজ ইন বলতে পছন্দ করি, কেন বলছি, আমি বলছি এক্স ইজ ইন এ কমা ওয়াই ইজ ইন ডি, অর্থাৎ এক্স এর মধ্যে আছে এবং ওয়াই ডি এর মধ্যে আছে। তাহলে আমরা একটা কার্তেশীয় গুণজ সেটকে এভাবে প্রকাশ করতে পারি। এবার আমরা জানবো সর্বশেষ আমাদের সেটের বেসিক আলোচনাগুলোর মধ্যে আছে, অর্থাৎ থিওরি এখানে যতটুকু আছে জেনারেল ম্যাথে। আমি উচ্চতর গণিতের সেটের একটি ভিডিও লেকচার দিয়েছি, যারা উচ্চতর গণিত আছো, যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা প্লিজ ওই ভিডিওটা দেখবা, তাহলে সেট সম্পর্কে যাবতীয় ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তো ভেন চিত্রটা কি, আমরা একটা সার্বিক সেট ধরে নিলাম, 1 2 3 4 5 6 7, একটি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের অধীনে কতগুলো সেট আমরা লিখলাম, এ একটি সেট যার উপাদান 1 3 5, বি একটি সেট যার উপাদান 2 3 6,
সি একটি সেট যার উপাদান হচ্ছে 3, 4, 7। তাহলে 3, 4, 7 হলো। তাহলে এই তিনটা সেটকে আমরা একটা চিত্রের মধ্যে আনবো। সেটের বিষয়াদি যখন একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেই চিত্রটাকে বলা হয় ভেন চিত্র। তো ভেন চিত্র সর্বপ্রথম গণিতবিদ জন ভেন এটাকে উপস্থাপন করেন, তার নাম অনুসারে এই চিত্রটাকে বলা হয় ভেন চিত্র। তাহলে একটা ইউনিভার্সাল সেটকে দাগানো হয় আয়তক্ষেত্র দ্বারা, এটাকে ইউনিভার্সাল সেট প্রকাশ করা হয়। তার অধীনে বৃত্তক্ষেত্র দ্বারা হচ্ছে সার্বিক সেট, অন্যান্য স্বতন্ত্র সেটগুলোকে প্রকাশ করা হয়। তাহলে এ একটা সেট, বি একটা সেট এবং সি একটা সেট। তাহলে এ বি সি এর মধ্যে একই এলিমেন্ট আছে কি, আমাদের এ বি সি তিনটা বৃত্ত সেট করেছে, এই কমন অংশটুকু এটা হচ্ছে এই 3 তিনটা বৃত্তের মধ্যে আছে। আর এ আর বি এর কমন অংশ এতটুকু। তাহলে এর মধ্যে বাকিগুলো আছে হচ্ছে 1 এবং 5। সি এর বৃত্তের মধ্যে আছে, বি এর বৃত্তের মধ্যে আছে 2, 3, 5, 2, 3 আর একটা হচ্ছে 6। এবং সি এর বৃত্তের মধ্যে আছে 3 লিখলাম, তারপরে কি 4 এবং 7। তাহলে এই দেখো, যখন এইভাবে আমরা একটা সেটের বিষয়াদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তখন এই চিত্রটাকে বলা হচ্ছে ভেন চিত্র। তবে এই চিত্রের মধ্যে তিনটা বৃত্তের কমন অংশ অর্থাৎ ছেদ অংশ এতটুকু, আর বাকিগুলো কি, এগুলো হচ্ছে নিঃছেদ, মানে নিঃছেদ অংশে কোনো এলিমেন্ট নাই। এইভাবে আমরা একটা সেটের বিষয়াদিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এই চিত্রটাকে বলা হচ্ছে ভেন চিত্র। তো এই অধ্যায়ে বেসিক জিনিসগুলো যেগুলো আছে, থিওরিগুলো আছে, সবগুলোই আমি তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। তো এই অধ্যায়ের যেই অনুশীলনী যে প্রশ্নগুলো আছে তা আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, সমাধান করে দেব। তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।